টি-20 বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ খেলতে পারবে কি পারবে না, বাংলাদেশ খেলবে কি খেলবে না, এটা নিয়ে তো একটা চরম অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছি আমরা। সেই কারণে বিপিএল এর এই শেষ দিকের ম্যাচগুলোয় তেমন মনোযোগ দিতে পারিনি। যে রেগুলার ইভেন্টটা আমরা করি প্রতি ম্যাচ শেষে টার্নিং পয়েন্ট, সেটাও আসলে নিয়মিতভাবে করতে পারিনি। সেজন্য আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু আজকে বিপিএল এর ফাইনাল হয়েছে, সেই ফাইনালের একটা স্টোরি তো করতেই হয়, অন্তত পক্ষে টার্নিং পয়েন্টটা তো করতেই হয়, যেইখানে রাজশাহী ওয়ারিয়র্স 63 রানে চট্টগ্রাম রয়্যালসকে হারিয়ে শিরোপা জিতেছে। রাজশাহী ওয়ারিয়র্স নাম দিয়ে এইবারই প্রথম ফ্র্যাঞ্চাইজিটি খেলছে, প্রথমবারই সাফল্য বলতে পারেন, চূড়ান্ত সাফল্য। আর রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি হিসাবে বিপিএল এ এইটা দ্বিতীয় শিরোপা। অন্যদিকে চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজির বিপিএল এর শিরোপা জয়ের স্বপ্নটা এখনো পর্যন্ত অধরাই থেকে গেল। তবে যেইভাবে এই টুর্নামেন্টটা চট্টগ্রাম রয়্যাল শুরু করেছিল, সেইখান থেকে ফাইনাল পর্যন্ত পৌঁছানোটা তাদের জন্য একটা হিউজ ক্রেডিট নিঃসন্দেহে। ফাইনালটা যে হলো, যেখানে রাজশাহী ওয়ারিয়র্স এর এই জয়ে টার্নিং পয়েন্ট কোনটা তা নিয়েই তো আলোচনাটা করছি। দেখুন, আমাদের একটা ফেভারিট র্যাঙ্কিং আমরা সবসময় করি এই জাতীয় টুর্নামেন্ট আগে। এই টুর্নামেন্টের শুরুতে যে ফেভারিট র্যাঙ্কিংটা করেছিলাম, সেইখানে রাজশাহী ওয়ারিয়র্সকে আমি 2 নম্বরে রেখেছিলাম, 1 নম্বরে রংপুর রাইডার্স। এর পরবর্তীতে মাঝখানে যে একটা ভিডিও করেছি, সেইখানে অবশ্য এই রাজশাহী ওয়ারিয়র্সকে 1 নম্বরেই রেখেছিলাম। বাকিগুলোরও যদি আপনি র্যাঙ্কিং দেখেন, মোর অর লেস কাছাকাছি গিয়েছে, মানে ফাইনাল রেজাল্টে যদি বিবেচনা করেন। কিন্তু চমকে দিয়েছে এই চট্টগ্রাম রয়্যালস। এটা স্বীকার করতে কোনো দ্বিধা নাই যে তাদের টিমের যে পারফরমেন্স, যেমন টুর্নামেন্টের শুরুতে আমি তাদেরকে 6 নম্বরে রেখেছিলাম, এই দলটা প্লে অফে উঠে গেছে, চমকে দিয়েছে। প্লে অফের 4 দলের মধ্যে তাদেরকে আমি 4 নম্বরে রেখেছিলাম, সেই দলটা ফাইনালে উঠেছে, অবশ্যই সেটা চমক দেওয়ার মতো। এমনকি রাজশাহী চট্টগ্রাম যে ফাইনালে মুখোমুখি হলো, এই দুইটা দল টুর্নামেন্টের আগে যে 3টা ম্যাচে মুখোমুখি হয়েছিল, তার মধ্যে 2টাতে কিন্তু চট্টগ্রাম জিতেছিল, একটাতে মাত্র রাজশাহী জিতেছিল। ফলে ফাইনালটা একটা খুব জমজমাট ফাইনালের প্রতিশ্রুতি ছিল। যদিও চট্টগ্রাম এই ফাইনালে এসে আর পারেনি। তাদের যে ওই যে ব্যাটিং এর যাচ্ছেতাই অবস্থা, ভাই ফাইনাল উঠেছে, এখন আর যাচ্ছেতাই অবস্থা, কিন্তু তার কাগজে কলমে তাদের ব্যাটিংটা বেশ দুর্বল, সেইটা আসলে ফাইনালে এক্সপোজ হয়েছে। এবং যেই বোলিংটা তাদের ভীষণ শক্তির জায়গা, সেটাও এই ফাইনালে সেভাবে ক্লিক করতে পারেনি। ফলে রাজশাহীর জয়টা শেষ পর্যন্ত গিয়ে, আপনি দেখবেন টি-20 ম্যাচে 63 রানে যখন জয় পরাজয়ের ব্যবধান হয়, তখন বুঝতেই পারেন যে বিজয়ী দলটা কত সহজে জিতেছে। এখন রাশিয়া আগে ব্যাটিং করে যখন 174 রান করেছে, ম্যাচ কি তখনই শেষ? আমার কাছে মনে হয় যে 174 রান, যতটা রান এর চেয়ে বেশি রান অবভিয়াসলি তারা করতে পারতো। আর ফাইনালের প্রেসার বলে একটা জিনিস রয়েছে, সেইখানটা থেকে চট্টগ্রামের ব্যাটিং এর যদি আপনি হিসাবটা করেন, তাতে তাদের জন্য একটা গুড স্টার্ট খুব প্রয়োজন ছিল, কিন্তু তারা সেটা পায়নি। স্পেশালি থার্ড ওভারে 3 বলের মধ্যে তাদের 2টা উইকেট চলে গেছে। বিনোরা ফার্নান্দো উইকেট তুলে নিয়েছেন, সেখানটাতে নাইম শেখ এবং মাহমুদুল হাসান জয়ের। আর পাওয়ার প্লের মধ্যে হাসান নজরের উইকেটটা গিয়েছে, 6 ওভারে 41 রানে 3 উইকেট তাদের হয়ে গিয়েছে। ওই যে তারা পিছিয়ে পড়েছে, এটার সঙ্গে চট্টগ্রাম আর তাল মেলাতে পারেনি। 10 ওভার শেষেও তাদের 4 উইকেটে 66, পরে 10 ওভারে 109 রান এই চট্টগ্রামের ব্যাটিং লাইন আপের পক্ষে করাটা খুব 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 কঠিন। শুধুমাত্র মির্জাবেক, তিনি 39 রানে একটা ইনিংস খেলেছেন, আসিফ আলীও টুকটাক কিছু রান করেছেন, কিন্তু শেষ পর্যন্ত তারা 111 রানে অল আউট হয়ে 63 রানের বিশাল ব্যবধান হেরে যায়। কিন্তু আমি যেটা বলছিলাম, এই চট্টগ্রাম রয়্যালস টুর্নামেন্ট শুরুর আগের দিন তাদের মালিকানা পরিবর্তন হয়েছে, মানে মালিকটা আসলে চলে গিয়েছে, বিসিবি এই দলটাকে টেক ওভার করেছে। সো বিসিবির দল মানে তো কমিটির দল, সেই দলটা এইভাবে ধাপে ধাপে ফাইনাল পর্যন্ত উঠে আসাটাই চট্টগ্রামের জন্য নিঃসন্দেহে একটা হিউজ ক্রেডিটের ব্যাপার। আর রাজশাহীর কথা যেটা বলছিলাম, তারা দলটা খুব ভালো দল করেছে। ফাইনালেও তারা যথার্থভাবে হচ্ছে কি যেরকম খেলা দরকার সেরকম খেলেছে। যে 174 রান যে তারা করেছে, ডেফিনেটলি আরো কিছু রান, আরো হয়তো বা 10-15টা রান বেশি হতে পারতো, যেরকম স্টার্টটা তারা পেয়েছিল। হ্যাঁ, একদম শুরুটা আপনি যদি বলেন, শেষ পর্যন্ত গিয়ে এইখানটাতে তাদের জয়ের নায়ক তানজিদ হাসান তামিম। তানজিদ তামিম এই ফাইনালটাতে একটা বিস্ফোরক সেঞ্চুরি করেছেন। 65 বলে তিনি 100 রানে একটা ইনিংস খেলেছেন, সেইখানটাতে 7টা ছক্কা মেরেছেন, তিনি 6টা 4 মেরেছেন। আর যখন আপনি মাথায় রাখবেন যে এই টুর্নামেন্টের আগের 12 ম্যাচ মিলিয়ে তানজিদ তামিমের একটা মাত্র 50 ছিল, সেইখানে ফাইনালে এরকম একটা ইনিংস খেলাটা কতটা কৃতিত্বপূর্ণ বুঝতেই পারছেন। আর এটা রেকর্ড করা সেঞ্চুরি আরেকটা সেন্সে, যে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে বিপিএল এ 3 নম্বর সেঞ্চুরিটা তানজিদ হাসান তামিম করে ফেললেন। ফলে তার এই রেকর্ড ব্রেকিং
সেঞ্চুরিটা অত মানে ওই স্কোরটা প্রায় 250 মতো একটা স্কোর রাজশাহীকে এনে দিয়েছে, যেইটার ফাউন্ডেশনটা আসলে তাদের ওই ওপেনিং পার্টনারশিপ সাহেবজাদা ফারহানের সঙ্গে তানজিদ তামিমের জুটিটাতে হয়ে গিয়েছে। তাদের শুরুটা হয়েছিল প্রথম মানে যে পাওয়ার প্লেটা 6 ওভারে তারা মাত্র 40 রান তুলেছিল, কিন্তু এরপরেই ওইখান থেকে এক্সিলারেট করেছে তানজিদ তামিম। তিনি হচ্ছে গিয়ে শেখ মাহিদিকে 2টা ছক্কা মারলেন, তারপরে গিয়েও তিনি ওই রানের গতিটা অব্যাহত রেখেছেন। দ্রুত রান তোলাটা 10 ওভারে তারা বিনা উইকেটে 82 রানে পৌঁছে গিয়েছিল, এবং সেই জন্য আমি বলছিলাম যে হয়তো 10-15 রান বেশি করতে পারতো। 11th ওভারে গিয়ে যখন হচ্ছে গিয়ে 83 রানের ওপেনিং পার্টনারশিপটা ব্রেক হয় সাহেবজাদা ফারহানের আউটে, এবং পরের ওভারটাতেই কিন্তু আউট হয়ে যেতে পারতেন ওই জায়গাটাতে তানজিদ হাসান তামিম, কিন্তু তার ক্যাচটা আমির জামালের বলে ফেলে দিলেন মুকিদুল ইসলাম মুগ্ধ, এবং আরো একটা লাইফ তিনি পেয়েছেন 88 রানে। ওইটা তো আমির জামালের বলে ওইখানটা তো আরো একটা ক্যাচ পড়েছে, আসিফ আলী ওই ক্যাচটা ফেলেছিলেন, ফলে এই 2টা লাইফ কিন্তু এই তানজিদ হাসান তামিমের ইনিংসে রয়েছে। শুরুতে 83 রানের জুটি তিনি সাহেবজাদা ফারহানের সাথে করেছেন, তারপরে আরো একটা 50+ পার্টনারশিপ কেন উইলিয়ামসনের সঙ্গে হয়েছে, যিনি 15 বলে 24 রানের একটা ইনিংস খেলেছেন। আর সেঞ্চুরিটা করার পরপরই আউট হয়ে গেছেন তানজিদ তামিম। শেষ দিকে গিয়ে আসলে প্রত্যাশিত অত রানও হয় না, বাট স্টিল তারপরে 174 রান হয়েছে ফাইনালের হিসাবে, সেটা মন্দ নয়। সেইটা রাজশাহীর বোলার ফিল্ডাররা প্রমাণ করেছেন। ও শরীফুল আবার এদিক দিয়ে চট্টগ্রামের বোলার, তিনি আজকের ফাইনালেও 2টা উইকেট পেয়েছেন। তো টোটাল বিপিএল এ তার 26 উইকেট হয়ে গেছে। এক বিপিএল এর সর্বোচ্চ উইকেট শিকারে যেটা তাসকিনের 25টা উইকেট ছাপিয়ে এটা শরীফুলেরটা হয়ে গেল। আর বিনুরা এই ফাইনালটা তো খুব ভালো বোলিং করেছেন উইনিং টিমের রাজশাহী ওয়ারিয়র্সে। 3 ওভারে 9 রান দিয়ে তিনি 4 উইকেট তুলে নিয়েছেন। তাহলে রাজশাহী যথার্থ দল, যোগ্য দল হিসাবেই ফাইনালটা জিতেছে। চট্টগ্রাম তারা প্রত্যাশা ছাপিয়ে পারফর্ম করেছে, ফাইনালে হারলেও তাদেরকে আসলে স্যালুট করতে হচ্ছে তাদের পারফরমেন্সের বিচারে। এইখানটাতে ফাইনালের টার্নিং পয়েন্ট কোনটা? 174 রান করার পর ওই যে শুরুতেই 2টা উইকেট 3 বলের মধ্যে হারিয়ে ফেললো চট্টগ্রাম রয়্যালস, নাইম শেখ ও মাহমুদুল হাসান জয়ের, এইটাকে একটা বলতে পারেন যে শুরুতেই যে হোঁচট খেয়েছে সেখান থেকে তারা রিকভার করতে পারেনি। কিন্তু আমার কাছে মনে হয় কি যে তানজিদ তামিমের 2টা ক্যাচ ড্রপ, স্পেশালি তার ওই 54 রানে তিনি যখন ছিলেন সেই ক্যাচটা যে ড্রপ হলো, মুগ্ধ যে ক্যাচটা ফেলেছেন আমির জামালের বলে, সেইটাই তাদের জন্য কস্টলি হয়েছে। কেননা ঠিক তার আগের ওভারটাতেই ওপেনিং পার্টনারশিপটা ব্রেক হলো, সাহেবজাদা ফারহান আউট হলেন, নেক্সট ওভারটাতেই যদি এই তানজিদ তামিমের উইকেটটা তুলে নেওয়া যেত তখন হয়তো বা ম্যাচে ফেরার একটা সুযোগ তৈরি হতে পারত চট্টগ্রামের জন্য। সেই সুযোগটা তারা গ্র্যাব করতে পারেনি, ফলে 88 রানের সময় যেই ক্যাচটা ফেলেছেন সেইটার চেয়ে আমি বলবো 54 রানের সময় তানজিদ তামিমের যেই ক্যাচটা পড়েছে সেইটাই আসলে ফাইনালে রাজশাহী ওয়ারিয়র্সের এই 63 রানের জয়ে টার্নিং পয়েন্ট বলে মনে হচ্ছে আমার কাছে। বাংলাদেশের টি-20 বিশ্বকাপ খেলার কোনো টার্নিং পয়েন্ট কি এই আজকে কালকের মধ্যে পেয়ে যাব? ভাই, যতক্ষণ শ্বাস ততক্ষণ আস, যতক্ষণ অফিসিয়ালি বাংলাদেশের টি-20 বিশ্বকাপ খেলার সম্ভাবনা টিকে আছে, মানে এখনো তো অফিসিয়ালি আমাদেরকে রুলড আউট করে দিয়ে স্কটল্যান্ডকে নিয়ে নেয় নাই, ততক্ষণ আশায় থাকি, ততক্ষণ একটা অলৌকিক টার্নিং পয়েন্টের আশায় না হয়ে থাকলাম।